This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আমরা একবার বাঘাযতীনের দিকে নজর রাখি, কারণ সেখানে পুনরাবৃত্তি হয়েছে গার্ডেন ব্রিজের ছবিটা দেখায়, ভয়ঙ্কর ছবি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আবাসনের একাংশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের তিন প্রতিনিধি রয়েছেন সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠা, রয়েছেন সুজয় এবং সৌভিক। প্রথমে একটু শর্মিষ্ঠার সঙ্গে কথা বলি। শর্মিষ্ঠা, এই মুহূর্তে তুমি ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছো, সেখানে ছবিটা কি দেখছো? কতটা হিলে রয়েছে বাড়ি, কতটা বিপজ্জনক পরিস্থিতি, ছবি দেখে কি মনে হচ্ছে? একদম তনিষ্ঠা, তুমি যে কথাটা বললে যে হ্যাঁ, কোথাও একটা আমরা পুরনো স্মৃতি খুঁজে পাচ্ছি, কিন্তু জানো তো এখানেও বেশ কিছু বেনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠছে। ওই যে কলকাতা যেমন ভাবে গজিয়ে উঠছে বাড়ি, কিন্তু কিভাবে বাড়ি গজিয়ে উঠছে বলা হচ্ছে যে 8 থেকে 10 বছর আগে এখানে বাড়িটা তৈরি হয়েছিল, কিন্তু এটা জলা জমি ছিল। সেই জলা জমির উপর বাড়ি তৈরি হয়েছে, ঠিক আছে। তার উপর এই বাড়িটা কয়েকদিন আগে আমি আমার সহকর্মী সুদীপকে দেখাতে বলবো যে হাইড্রোলিক দিয়ে যে তোলার কাজ চলছিল, এবং সেক্ষেত্রে কলকাতা পুর সংস্থার পক্ষ থেকে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। হাইড্রোলিক দিয়ে বাড়ি উঁচু করার কাজ চলছিল। সেই পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, যে যন্ত্রগুলো রয়েছে সেই যন্ত্রগুলো আমরা পর্যন্ত দেখতে পাচ্ছি, এবং সেই কারণেই বিপত্তি তৈরি হয়েছে। এবং স্বাভাবিকভাবে যেভাবে বাড়িটা হেলে পড়েছে, তুমি যে কথাটা বলছিলে যে এরকম অনেক বহু ঘটনা দেখেছি, কিন্তু সেগুলো আমরা মূলত ঘিঞ্জি এলাকায় দেখেছি। হ্যাঁ, এখানেও কিন্তু ঘিঞ্জি। আমি দেখাতে চাইবো যে একটা ফ্ল্যাটের থেকে আরেকটা ফ্ল্যাটের মধ্যে যে দূরত্ব রয়েছে, সেই দূরত্ব সঠিকভাবে মেনটেন করা হয়েছে কিনা সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে বেআইনি ভাবে এই বাড়ি তৈরি করা হয়েছিল বলে কলকাতা পুর সংস্থার পক্ষ থেকেই জানানো হচ্ছে, যে কারণে এই ভবিষ্যৎ। এবং যেটা সাম্প্রতিকতম সংযোজন ছিল, যে কথাটা আমাদের কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর, তিনি নিজেও বললেন যে এখানে বেশ কয়েকদিন কাজ ছিল, ওই যে হাইড্রোলিক দিয়ে বাড়ি তোলার কাজ চলছিল, কিন্তু সেই কাজ তিনি বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু যে কাজ শুরু হয়ে গিয়েছিল সেটাই কি কাল হলো? অন্তত সেই এই কাজ কারা করছিল, মানে এই যে হাইড্রোলিক দিয়ে তোলার কাজটা এটা কারা করছিল, পারমিশন নিয়ে করছিল কি, এই সমস্ত বিষয় নিয়ে তো প্রশ্ন উঠতে শুরু করেছে। না, এই কাজের কোন রকম পারমিশন ছিল না বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। বাড়ির মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে যে এফআইআর করার সিদ্ধান্ত নেবে কলকাতা পুর সংস্থা, কারণ তিনি এই বাড়ি হাইড্রোলিক দিয়ে উঁচু করার কাজ করছিলেন, এবং উঁচু করার জন্য যে কলকাতা পুর সংস্থার কাছ থেকে ন্যূনতম অনুমতি প্রয়োজন হয়, সেই ন্যূনতম নেই। বাড়ি প্রায় 10 বছরের পুরনো ছিল, হাইড্রোলিক দিয়ে বাড়ির উচ্চতা বাড়ানো কাজ করছিল কলকাতা পুর সংস্থার কোনো রকম অনুমতি ছাড়া। আর বাড়ি ভেঙে দেওয়া হতে পারে কলকাতা পুর তুমি সঙ্গে থাকো শর্মিষ্ঠা, প্লিজ সঙ্গে থাকো। চলে যাব আমাদের অপর প্রতিনিধি সুজয়ের কাছে। সুজয়, গত বছরের কিন্তু গার্ডেন ব্রিজে যে ঘটনা ঘটেছিল তারই এক প্রকার পুনরাবৃত্তি ঘটলো। তাহলে যখন হাইড্রোলিক দিয়ে এইভাবে বাড়ি তোলার কাজ চলে, তার আগে তো তাহলে আশেপাশের বাড়ি খালি করে দেওয়া উচিত, সেই বাড়ি খালি করে দেওয়া উচিত, নইলে এই অঘটন তো বারবার ঘটবে। একেবারে দেখো, একাধিক প্রশ্ন উঠছে যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা এবং সঠিক নিয়মে এই কাজটি করা হচ্ছিল কিনা। আমি একদম সামনে থেকে রয়েছে, ছবিটা দেখাবো। প্রথমে দেখাবো যে অ্যাপার্টমেন্ট G+3 শুভ অ্যাপার্টমেন্ট 3/47/D বিদ্যাসাগর, এইটাই হলো বাড়ির অফিসিয়াল ঠিকানা। তারপরেই দেখাবো যে ধ্বংসস্তূপের ছবিটা। আমার সহকর্মী সূর্যেন্দু প্রথমে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত দেখাবে যে প্রায় 45 ডিগ্রি কোণে এই বাড়িটি হেলে গিয়েছে। এবং কেন হেলে গিয়েছে তার একটা প্রাথমিকভাবে যেটা আন্দাজ করা হচ্ছে, যে বাড়িটিকে কিন্তু নিয়ম বহির্ভূতভাবে উচ্চতা বাড়ানো হচ্ছিল। সেই হাইড্রোলিক সিস্টেম যেগুলি ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে, যেগুলির মাধ্যমে যে পিলার রয়েছে সেই পিলারগুলিকে উঁচু করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন, অনেকে অভিযোগ করছেন যে এই জায়গাটি আগে জলাভূমি ছিল, তাই সম্প্রতি গত কয়েক বছর ধরে কিন্তু এই বাড়িটির বেশ কিছু অংশ হেলে যাচ্ছিল, যে কারণে এই হাইড্রোলিকের মাধ্যমে কিন্তু বাড়িটির উচ্চতাকে অ্যাডজাস্ট করা হচ্ছিল। আমি একজনের সঙ্গে একটু চেষ্টা করব কথা বলার, যিনি এখানকার এই আবাসনেই ছিলেন, একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, একটু কথা বলবো। আপনি কি এই ফ্ল্যাটে থাকতেন? হ্যাঁ। কোন জায়গায় আপনার ঘর ছিল? একতলায়। কেন হলো এটা? কবে থেকে হিল ছিল? কবে থেকে হিল ছিল বলতে, আমরা যখন কিনে এসছি 2014-তে কিনেছি, তখন থেকেই বিল্ডিংটা একটু হিলা ছিল, ঠিক আছে। এবার আমরা এসে তৈরি করা জিনিস দেখেছি, ঝা চকচকে দেখেছি, দেখে পছন্দ হয়েছে, কিনেছি। কেনার পরে এই রিসেন্ট যে গার্ডেন ব্রিজের যে বিল্ডিংটা হেলে পড়ে গেল ভেঙে, তখন প্রমোটার এসে আমাদেরকে বললেন যে এরকম বাড়িটা যখন পেছন দিকে এরকম হিলে আছে, এটাকে সোজা করা প্ল্যান আছে, ইঞ্জিনিয়ার আছে, বিভিন্ন কোম্পানি আছে, শিফটিং লিফটিং দুটোই হচ্ছে। আচ্ছা সুজয়, একটা প্রশ্ন নাকি করো তো, এই বহুতল তৈরির আগে এখানে ঠিক কি ছিল? এমন ভাবে আমাদের
মানে কি বলবো ইয়ে দিল, ইনশিওর দিল যে না না করিয়ে নাও, কোনো অসুবিধা হবে না কিছু। এই জায়গা থেকে একটু থামাবো, আপনার যখন ফ্ল্যাটটি কেনেন তার আগে কি শুনেছিলেন এখানে কোনো জলা জায়গা ছিল কি? দেখিনি, শুনেছিলাম। কি শুনেছিলেন? যে পেছন দিকটা জলা জায়গা ছিল, নালা, মানে পুকুর ছিল কি না খাল? খাল, ডোবা। সেটা কতদিন আগে? সেটা আমরা বলতে পারবো না। আশেপাশে যারা বাসিন্দা আছে তারাই বলছে যে এটা এর ওপর ছিল, ডোবা ছিল পেছন দিক। সেই ডোবাটা কি মানে আপনারা এসে দেখতে পেয়েছেন? না, আমরা এসে দেখতে পাই। আপনার কি মনে হয় যে বালিটা হেলে যাচ্ছিল মাটি ধসে যাওয়ার কারণে? হতে পারে। আজকে আপনারা কবে ঘর ছাড়লেন? এই যে একটা হাইড্রোলিক ডিসেম্বর মাসের 14 তারিখে, 17 তারিখ থেকে কাজ শুরু হয়েছে, ঠিক আছে। এবার আজকে যখন এরকম হিলে যাচ্ছে তখন ওরকম কি বলে এই বাড়ির বৌদি আমাকে ফোন করে বললেন যে তুমি আসো শিউলি, তাড়াতাড়ি তোমাদের বিল্ডিংটা কেরকম একটা আওয়াজ হচ্ছে বিশাল। তা আজকে শনিবার দিনকে একটু লিফটিং করেছে ওরা, করার পরে আজকে 2-3 দিন বন্ধ ছিল কাজ। চোখের সামনে বাড়ি হেলে ভেঙে যেতে দেখলেন? না, আমি এসে যখন দেখেছি তখন দেখছি বাড়িটা অলরেডি হেলে গেছে। আপনারা তো তার কার্যত মানে গৃহহীন হয়ে পড়লেন এই পরিস্থিতি। একদম ঠিক তাই। কি করবেন এখন? তো মাথার উপর সে যে ছাদটাও চলে গেল, এবার কি করবেন? আমাদের অপর প্রতিনিধি সৌভিক আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন কোনো এক সময় এখানে জলাজমি ছিল এবং তারপর এই ফ্ল্যাট তৈরি করা হয়েছিল, যে ফ্ল্যাটের আজকে এই অবস্থা। আচ্ছা, তোমার নজরে এরকম কি কোনো ফ্ল্যাট বা এরকম কোনো জানা জায়গা রয়েছে যেটা এরকম আশঙ্কাজনক অবস্থায় রয়েছে? এরকম কি আরো অন্য আবাসনের ক্ষেত্রে হতে পারে? দেখো, কলকাতা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু এই পুকুর ভরাট করে ফ্ল্যাট তৈরির একটা প্রবণতা রয়েছে এবং আমরা গার্ডেন রিচের ক্ষেত্রেও কিন্তু সেই দেখেছিলাম। গার্ডেন রিচে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে আজকের অর্থাৎ বাঘাযতীনের যে আবাসনটি হঠাৎ করেই ভেঙে পড়লো, হঠাৎ করে হেলে পড়লো, এই আবাসনটির নিচেও কিন্তু পুকুর। সাধারণ মানুষের যেটা বক্তব্য, একেবারে পার্শ্ববর্তী যেসব মানুষজন রয়েছে তারা বলছে কিন্তু এখানে ডোবা ছিল, পাইলিং ঠিক মতো হয়নি এবং প্রমোটার সেই সময় তৈরি করে দিয়েছিল। এমনকি প্রমোটারের সঙ্গে এখানকার যারা আশেপাশের লোকজন তাদের বেশ কয়েকবার গন্ডগোলও হয়েছিল, কারণ প্রতিবেশী যারা আশেপাশে থাকে তারা কিন্তু অবজেকশন করছিল, কারণ ডোবাটা ভরাট করে এই বিল্ডিংটা তৈরি হচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো যদি আজকের এই ফ্ল্যাটের মধ্যে মানুষজন থাকতো, তাহলে কিন্তু ক্যাজুয়ালিটি এই মুহূর্তের একটা আপডেট, ব্রেকিং নিউজ আসছে। গার্ডেন রিচে পুনরাবৃত্তি, বাঘাযতীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের একাংশ। বাড়ির মালিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত কলকাতা পুরসভার। এই মুহূর্তের বড় আপডেট, বাড়ির মালিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার সিদ্ধান্ত কলকাতা পুরসভার। বিদ্যাসাগর কলোনির এই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুরসভা। যে কলোনি এলাকায় যে নিজের বাড়ি করে নিয়েছে, সেই বাড়িগুলোর স্ট্রাকচারাল স্টেবিলিটি আছে কি নেই, যেমন একটা কনভেনশন ছিল কলোনি এলাকা, ঠিকা এলাকা, বস্তি এলাকা, ওই যেগুলো অ্যাডের এলাকা, সেখানে নাকি প্ল্যান নেওয়ার কোনো এই ছিল না, নিয়ম মানে অলিখিত একটা ছিল যে নিতে হয় না। আচ্ছা, এটা একটা অদ্ভুত জিনিস। আচ্ছা, আমাদের উচিত হলো যে নতুন তো প্ল্যান দিয়েই করছে, এখনো অনেকেই দিচ্ছেন, পুরোনো গুলোকে একবার খতিয়ে দেখে স্ট্রাকচারাল স্টেবিলিটি আছে কিনা একবার দেখা উচিত। ভাগ্য ভালো যে কেউ ছিল না বাড়িতে, কোনো ইনজুরি বা কোনো মৃত্যু ঘটনা ঘটেনি। এই খবরের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু পাশাপাশি চোখ রাখবো এই মুহূর্তের আরো কিছু গুরুত্বপূর্ণ খবরে। ফের মালদায় শুট আউট, বন্দুক হাতে দুষ্কৃতীদের দাপাদাপি, কালিয়াচকে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের হাড় হিম করা ছবি TV9 বাংলার হাতে। জাতীয় সড়ক লাগোয়া এলাকায় হাতে হাতে আগ্নেয়াস্ত্র, গুলি করার পর তৃণমূল কর্মী মাটিতে লুটিয়ে পড়তেই ইট দিয়ে থেতলে দেওয়া হলো মাথা। এক্সক্লুসিভ ছবি TV9 বাংলার হাতে। মালদার এসপিকে খোদ মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরে কোথায় আইন শৃঙ্খলা, উঠছে প্রশ্ন। তৃণমূলের নেতা কর্মীরা পরপর খুন, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, বারবার উঠছে সেই প্রশ্ন। মালদার কালিয়াচকে ভিড়ে ঠাসা রাস্তায় তৃণমূলের অঞ্চল সভাপতি ও কর্মীদের ওপর পরপর গুলি। ঘটনাস্থলে মৃত্যু তৃণমূল কর্মী হাসা শেখের। তৃণমূলের অঞ্চল সভাপতি রাস্তা উদ্বোধন করতে যেতেই পরপর গুলি, নিহত এক তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ ও আর এক তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ। তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুলাল খুনের 12 দিনের মাথায় এবার প্রকাশ্যে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। মালদাহে পর গুলি, নেতা কর্মী খুন। দলের কোন্দল নিয়ে মুখ খুলেছেন দলের নেতারাই। মালদায় অঞ্চল সভাপতির উপর হামলা ও কর্মী খুনের দলের দ্বন্দ্ব আরও স্পষ্ট, কারণ এবার গোষ্ঠী কোন্দলের দিকে আঙুল তুললেন খোদ দলের বিধায়কে। তৃণমূল নেতা জাকিরের লোকজনই ঘটনা ঘটিয়েছে দাবি সুজাপুরের তৃণমূল বিধায়ক আব্দুল গনি। পঞ্চায়েতের একটা সিট দখলের জন্য গন্ডগোল বলে দাবি বিধায়কের। মালদার পুলিশ সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন তৃণমূল এমএলএ। স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেলের সিআইডি, প্রসূতি মৃত্যুর তদন্তে ডিএসপির নেতৃত্বে মেদিনীপুরের সিআইডি টিম। সিসিটিভি ফুটেজ, ওটি রেজিস্ট্রার থেকে চিকিৎসা নথি খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আরও একটি দল গেল তমলুকের রিজার্ভ স্টোরে। কোনো গাফিলতি বরদাস্ত নয়, যারা দোষী সাব্যস্ত হবেন তাদের শাস্তি দেওয়া হবে। গতকালই জানান মুখ্য সচিব মনোজ পান্থ, সিআইডি তদন্ত করে রিপোর্ট দেবে শীর্ষ প্রশাসনে। কার বিরুদ্ধে এফআইআর রুজু হবে তা নিয়ে সিদ্ধান্ত হবে রিপোর্টের ভিত্তিতে। বিষাক্ত স্যালাইন কাণ্ডে সিআইডি নয় সিবিআই তদন্তের দাবি জানালেন মেদিনীপুর মেডিকেলে মৃত মামুনি রুইদাসের পরিবার। অভিযোগ, প্রশাসন তাঁদের পাশে দাঁড়ায়নি, তাই প্রশাসনের ওপর আস্থা নেই। জানালেন মামুনির পরিবার। এদিকে স্যালাইন কাণ্ডে এসএসকেএমে ভর্তি 3 প্রসূতির অবস্থা এখনো সংকটজনক, তবে 3 জনেরই শারীরিক অবস্থার নতুন করে অবনতি ঘটেনি, যাতে আশার আলো দেখছেন চিকিৎসকরা। রক্ত, ইউরিয়া, ক্রিয়েটিনিনের রিপোর্ট পরীক্ষা করে ডায়ালিসিস করার সিদ্ধান্ত। ত্রুটিপূর্ণ স্যালাইন, ওষুধ নাকি চিকিৎসকদের গাফিলতি? মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর আসল কারণ কি? স্বাস্থ্য দপ্তর ও মেদিনীপুর হাসপাতালের দুরকম ব্যাখ্যায় বিভ্রান্তি। রোগীর চিকিৎসার নথির বয়ান সাজানো হয়েছে, ওটিতে ছিলেন না দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডাক্তাররা। দাবি স্বাস্থ্য ভবনের। পিজিটি এবং ইন্টার্নদের হাতে প্রসূতিদের অস্ত্রোপচার। স্বাস্থ্যকর্তাদের রিপোর্ট পেয়ে সিআইডি তদন্তের নির্দেশ নবান্নের। স্বাস্থ্যকর্তাদের পর্যবেক্ষণের পাল্টা যুক্তি চিকিৎসকদেরও। 7 প্রসূতির মধ্যে 2 জনের স্যালাইন বাইরে থেকে আনা হয়। বাইরের স্যালাইন পাওয়া 2 প্রসূতি সুস্থ আছে, দাবি চিকিৎসকদের। এখানেই ত্রুটিপূর্ণ স্যালাইনকে কারণ বলে দেখাচ্ছে মেদিনীপুর মেডিকেল। মেদিনীপুর মেডিকেলে ওটির পর প্রসূতির অবস্থার অবনতি হতে লেখানো হয় মুচলেখা। ত্রুটিপূর্ণ স্যালাইন ও ওষুধে মৃত্যুর আশঙ্কা ছিল ডাক্তারদেরই। সেই বিপদ বুঝে কি রোগীর পরিজনদের দিয়ে লেখানো হয় মুচলেখা? মুচলেখার বিষয়টি স্বীকার করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিকও। প্রশ্ন উঠছে, মুচলেখা কেন লেখানো হয়েছিল? যারা লিখিয়েছিলেন তারা কি জানতেন স্যালাইনে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? মুখ্য সচিবও জানিয়েছেন কেন মুচলেখা লেখানো হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ। মেদিনীপুর মেডিকেল কলেজের ওটি রুমে প্রবেশ নিষিদ্ধ হলো পিজিটিদের। সার্জারি, অ্যানাস্থেশিয়ায় যুক্ত থাকবেন না কোনো পিজিটি। নির্দেশিকা জারি করলেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ। স্ত্রীরোগ, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, অপথ্যালমোলজি, এএনটি বিভাগের প্রধানদের নির্দেশ, জুনিয়র চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার নয়, সিনিয়র ডাক্তারদের দিয়ে অস্ত্রোপচার করতে হবে। নির্দেশিকা অমান্য করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। জুনিয়র চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার করানো হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। গার্ডেন রিচের পুনরাবৃত্তি। বাঘা যতীনের বিদ্যাসাগর কলোনিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আবাসনের একাংশ, আহত বেশ কয়েকজন। ঢেলে পড়ল আশেপাশের আবাসনও। আবাসনের একাংশ ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন। বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত কলকাতা পুরসভার। গত বছর মার্চ মাসে গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত্যু হয় 10 জনের। ভয়াবহ সেই স্মৃতি উস্কে দিল বাঘা যতীনের ঘটনা। বাঘা যতীনের ভেঙে পড়া বাড়িটি 10 বছরের পুরনো ছিল। হাইড্রোলিক দিয়ে বাড়ির উচ্চতা বাড়ানোর কাজ চলছিল। কলকাতা পুর সংস্থার অনুমতি ছাড়াই কাজ চলছিল। বাড়ি ভেঙে দেওয়া হতে পারে কলকাতা পুর সংস্থা পক্ষ থেকে, এমনটাই জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে এমনটাই। চোখ রাখা যাক আরও কিছু আপডেটেড খবরে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কেন্দ্রীয় হস্তক্ষেপের আর্জি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ। মেদিনীপুর মেডিকেল থেকে আর্জিকর কোভিড কালেও রাজ্যের ব্যর্থতার অভিযোগ তুলে চিঠিতে নালিশ। কাঁথিতে সমবায় ব্যাংকের বোর্ডে ডিরেক্টর পদে মনোনয়ন ঘিরে তুলকালাম। উত্তম বাড়ি ও অখিলগিরি গোষ্ঠীর সমর্থকদের মধ্যে তুমুল বচসায় জড়ালেন রামনগরের বিধায়ক অখিলগিরি। অখিলকে উদ্দেশ্য করে কটূক্তির অভিযোগ উত্তম গোষ্ঠীর বিরুদ্ধে। পাল্টা আক্রমণে অখিলগিরি। গভীর রাতে বাড়িতে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে খুন। মালদার হরিশ্চন্দ্রপুরে চাঞ্চল্য, গ্রেফতার জামাই। বৃদ্ধা দুজনকেই ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। শ্বশুরের মৃত্যু হয় আশঙ্কাজনক অবস্থায়, হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি। জামাইয়ের সন্দেহ ছিল শ্বশুর শাশুড়ি কালা জাদু করে তাকে অসুস্থ করে দিচ্ছে, জেরায় খুনের কথা স্বীকার করে জামাই। রক্ষকই যখন ভক্ষক। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রাজগঞ্জ থানার এএসআই। ধর্ষণের অভিযোগে পাকড়াও পুলিশ অফিসার। শিলিগুড়ির এক মহিলাকে তদন্তের অছিলায় ডেকে ধর্ষণের অভিযুক্ত এএসআই সুব্রত গুণকে আগেই ক্লোজ করা হয়েছে। অবশেষে বাঘ ফিরে গেল জঙ্গলে। স্বস্তিতে কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের গোড়ের চকগ্রাম। গতকালই দেখা যায় বাঘের পায়ের ছাপ। পরে বাঘের পায়ের ছাপ দেখে বোঝা গেল নদী সাঁতরে বাঘটি ফিরে গেছে জঙ্গলে। জঙ্গলের সীমানা থেকে জাল খুলে নিয়েছেন বনকর্মীরা। এদিকে বেলপাহাড়িতে বাঘের ভয় এখনো রয়েছে। বাঘ ধরতে সুন্দরবন থেকে এসেছে 7 সদস্যের একটি টিম। বাঘের অবস্থান জানতে লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, খাঁচা। ঝাড়খণ্ডের জঙ্গল থেকে একটি রয়্যাল বেঙ্গল বেলপাহাড়ির
মুনিয়ারি জঙ্গলে ঢুকে পড়ে, আতঙ্কে কার্যত গৃহবন্দী গ্রামবাসীরা। এবার দেশের কিছু গুরুত্বপূর্ণ খবরে নজর রাখা যাক। নাগারে তুষারপাতে বিপর্যস্ত উত্তর সিকিম, বন্ধ নাথুলা ছাঙ্গুলে বাবা মন্দির। বরফ জমে বন্ধ একাধিক রাস্তা, বিপদের ঝুঁকি থাকায় বন্ধ নাথুলা এবং ছাঙ্গুলেকে পর্যটকদের যাতায়াত। আজকে থাকা পর্যটকদের নিয়ে উদ্বেগ। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজে সেনা। এদিকে 12 বছরের তৃতীয় উষ্ণতম সংক্রান্তি কলকাতায়। জোড়া ঝঞ্ঝার জেরে জেলাতেও শীতের দফারফা। সপ্তাহ শেষে ভারত পতনের ইঙ্গিত মিলেছে। জম্মু কাশ্মীরে ফের বিস্ফোরণ, নিয়ন্ত্রণ রেখার কাছে নওশেরায় বিস্ফোরণ, জখম 6 জওয়ান। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে আতঙ্ক, আহত সেনাদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী আতিশির বিরুদ্ধে এফআইআর দায়ের। সরকারি গাড়িতে করে আপের অফিসে প্রচারের জিনিসপত্র সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ, যদিও এফআইআর এর কথা অস্বীকার করেছে আপ। এদিকে কালকাজি থেকে মনোনয়ন জমা দিল্লির মুখ্যমন্ত্রী আতিশির। গতকাল রোড শো করতে গিয়ে মনোনয়নের সময় পেরিয়ে যায়। আরো চড়া হলো সোনা রূপো, দেশের খুচরো বাজারে সোনা রূপোর দাম বেড়েছে। আজ কলকাতায় পাকা সোনার দাম 80,000 ছুঁল, সোনার গয়না 73,000-এর ওপর, রূপোর দাম কেজি প্রতি 94,500। বর্ডার গাভাস্কার ট্রফিতে লজ্জাজনক হার, ক্রিকেটারদের উপর কড়া নিয়ম আরোপ করল বিসিসিআই। দেশের বাইরে খেলায় 45 দিনের টোরে ক্রিকেটারের সঙ্গে 14 দিন থাকতে পারবে তার পরিবার। ক্রিকেটারকে টিমের বাসেই যাতায়াত করতে হবে, একগুচ্ছ সিদ্ধান্ত বিসিসিআই এর মিটিংয়ে। কোনো ক্রিকেটারের বছরে 50% টেস্ট খেললে সেই ক্রিকেটার টেস্ট ম্যাচ প্রতি 30 লাখ টাকা ইনসেন্টিভ পেতেন। 75% টেস্ট খেললে সেই ক্রিকেটার টেস্ট প্রতি 45 লাখ টাকা ইনসেন্টিভ পেতেন। এবার সেই মডেলেই পরিবর্তন আনছে বোর্ড, চালু হতে পারে ভ্যারিয়েবল পে। এবার বাঘাযতীনের দিকে আরো একবার নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে গার্ডেন রিচেরই তো পুনরাবৃত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়লো আবাসনের একাংশ, আহত হয়েছেন এই ঘটনায় বেশ কয়েকজন। হেলে পড়লো পাশের আবাসনে। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবিটা, দেখুন কিভাবে কতটা হেলে রয়েছে আবাসনটি। কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, শর্মিষ্ঠা রয়েছেন আমাদের সঙ্গে। শর্মিষ্ঠার সঙ্গে কথা বলবো আমরা। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি TV9 বাংলা এক্সক্লুসিভলি, গত বছর আপনাদের নিশ্চয়ই মনে আছে মার্চ মাসে গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত্যু হয় 10 জনের। ভয়াবহ সেই স্মৃতি উস্কে দিল বাঘাযতীনের ঘটনা। কলকাতায় ভেঙে পড়ল আবাসন, বাঘাযতীনে আবাসনের একাংশ ভেঙে আহত বেশ কয়েকজন। দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। গত বছরে গার্ডেন রিচে ভেঙে পড়ে বাড়ি এবং তারপর বাঘাযতীনে আজকের ঘটনাটা দেখুন, বাড়ির আবাসনের একাংশ ভেঙে পড়েছে এবং হেলে পড়ে রয়েছে সেই ছবিটা। এই মুহূর্তে আমাদের কাছে একটা ছবি আসছে, সেই হেলে পড়ার ভেঙে পড়ার মুহূর্তের ছবি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে বাঘাযতীনের ছবি দেখছেন গার্ডেন রিচের ছবি। এবং এই ঘটনা বারবার করে প্রশ্ন উঠছে, গার্ডেন রিচের পর বাঘাযতীন ভেঙে পড়ল আবাসন, সেই মুহূর্তের ছবি। দুর্ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ TV9 বাংলায় এক্সক্লুসিভলি দেখাচ্ছি। দেখুন কিভাবে হুড়মুড়িয়ে একটা বাড়ির যে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, এবং যেটা জানা যাচ্ছে বহুতল ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন। বাঘাযতীনে আবাসনের একাংশ ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন। গার্ডেন রিচে যে ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আবাসনের একাংশ, আহত বেশ কয়েকজন। পাশের আবাসনের দিকে হেলে পড়েছে এবং গত বছর মার্চ মাসে গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত্যু হয় 10 জনের। সেই ছবিটা যেমন আপনারা দেখছেন একদিকে, তেমনই বাঘাযতীনের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। শর্মিষ্ঠা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, শর্মিষ্ঠার সঙ্গে কথা বলি সরাসরি। শর্মিষ্ঠা, একদম তুমি গ্রাউন্ড জিরোয় রয়েছো এবং কিভাবে ওই বাড়িটা আবাসন হেলে রয়েছে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। কিন্তু এখানে যে প্রশ্ন উঠছে, এই যে কাজ হচ্ছিল হাইড্রোলিক দিয়ে, সেটা কি অনুমতি নিয়ে হচ্ছিল, পারমিশন নিয়ে হচ্ছিল নাকি হচ্ছিল না, আর কিভাবে তারা সেখানে কাজ করছিলেন? দেখো, এই বিদ্যাসাগর কলোনিতে অনেক কিছুই অনুমতি ছাড়া হয়। আমি বলছি না, এখানকার মানুষই অভিযোগ করছে। আমি যে কারণে এই যে বাড়িটা হেলে পড়েছে তার বিভিন্ন প্রান্ত থেকে, মানে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করছি যে এই একটা বেআইনি অনুমতি দেওয়ার ফলে আশেপাশে কটা ফ্যামিলি, কটা ফ্ল্যাটের মানুষ রীতিমতো ভুক্তভোগী হচ্ছেন। এই যে ফ্ল্যাটটা দাঁড়িয়েছে না, এই ফ্ল্যাট থেকে আমি যখন দেখালাম এই বাড়িটা, মানে এই বাড়িটার সঙ্গে এই ফ্ল্যাটের কোনো রকম ডিস্টেন্স মানা হয়নি। আর অনুমতি ছাড়া যে হাইড্রোলিক দিয়ে এই বাড়ির উচ্চতা বাড়ানোর কাজ চলছিল, সেটা তো
অন্তত পরিষ্কার, কারণ সেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কলকাতা পুর সংস্থার পক্ষ থেকেই সূত্র মারফত সেই খবর পাওয়া যাচ্ছে। আমি বাড়িটার আরেকটা প্রান্তে চলে এসেছি, বলা হচ্ছে এখানকার যারা পুরনো বাসিন্দারা রয়েছে তারা বলছেন যে এখানে জলা জমি ছিল, ছোটবেলা থেকে তারা দেখেছেন যে এটা একটা খাল, এই খালের উপর প্রথমে একতলা বাড়ি ছিল, কিভাবে বাড়ির অনুমতি দেওয়া হলো সেই প্রশ্ন তারাও খুঁজছেন। এবং তারপরে কয়েক বছরের মাথায়, মানে কয়েক মাসের মাথায় সেই একতলা বাড়ি থেকে তা 4 তলায় বাড়ি দাঁড়িয়ে গেল এবং সেক্ষেত্রে কিন্তু অভিযোগ জানানো হয়েছে। এবং এখানে শুধু এই একটা বাড়ি নয়, এরকম বেশ কিছু বাড়ি হয়েছে জানিয়ে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে, কিন্তু বলা হচ্ছে মিউনিসিপ্যালিটির কাছে জানানো হলে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই যে পাশের এই যে একতলা বাড়িটা এখনো পর্যন্ত রয়েছে, একতলা বাড়িটা সংলগ্ন এই 4 তলা বাড়ি, তুমি বুঝতে পারছো কি মানে কি খারাপ সরঞ্জাম দিয়ে, হ্যাঁ বেআইনি ভাবে জলা জায়গার উপর বাড়ি তৈরি হলো, 4 তলা বাড়ি হলো, হাইড্রোলিক দিয়ে বানানো হলো, সেটা তো একটা বিষয় রয়েছে, কিন্তু এত নিম্নমানের সামগ্রী দিয়ে বানানো হয়েছে যে সহজেই হেলে পড়লো। আমি দেখাতে চাইবো, দেখো এই একতলা বাড়িটা যেটা বেশ কয়েক বছর পুরনো, দীর্ঘদিনের পুরনো, সেই বাড়িটা কিন্তু একমাত্র এই ফ্ল্যাটটার ভারটা বহন করে রয়েছে। এই বাড়িটার অংশটা আমি যদি দেখাই, এই বাড়িটার ওই ছাদের কোণাটা যদি একটু ভেঙে যায়, আশেপাশে ফ্ল্যাট, মানে পাশের আরেকটা এই একতলা ফ্ল্যাটের ঠিক ওই প্রান্তে নীল রঙের একটা ফ্ল্যাট রয়েছে, সেই নীল রঙের ফ্ল্যাটটাই কিন্তু গিয়ে বাড়ির এই ফ্ল্যাটের জলের ট্যাঙ্ক যেটা রয়েছে, যেটা স্টুডিও অ্যাপার্টমেন্ট মতো রয়েছে, সেটা গিয়ে রীতিমতো ধাক্কা লাগবে, বুঝতে পারছো? তার মানে গায়ে গায়ে বাড়ি, সেটা কতটা অনুমতি নিয়ে হয়েছে সেটা একটা প্রশ্ন, এবং কতটা নিম্নমানের সামগ্রী হয়েছে। আমরা বলি না পুরনো বাড়ি যথেষ্ট শক্তপোক্ত ভাবে তৈরি করা হয়, এটা অন্তত পুরনো বাড়ি, সেটা বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই একতলা বাড়িটা এই 4 তলা বাড়ির পুরো হেলে পড়া ভারটাকে বহন করে রেখেছে। কিন্তু সেটা কতক্ষণ? শর্মিষ্ঠা, এখন তো এটাই প্রশ্ন, এই একতলা একটা পুরনো একটা বাড়ি, সেই বাড়ি এই যে 4 তলা একটা আবাসন, তার ভার কতক্ষণ মানে সহ্য করতে পারবে, সেটা তো একটা প্রশ্ন উঠছেই। এবং তুমি আশেপাশে যারা বাসিন্দারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলে, তারা বলছেন এখানে আগে জলা জমি ছিল, সেটা বুঝি এরকম একটা বড় আবাসন উঠে গেল সবার নজর এড়িয়ে কিভাবে? এটাই সব থেকে সবার নজর এড়িয়ে হয়নি, বলছি তো এখানে আরো বেশ কয়েকটা অভিযোগ রয়েছে, মানে ওনারা নিজেরাই বলছে আজকে এই ঘটনাটা ঘটেছে বলে আজকে এই বাড়িটা নিয়ে চর্চা হচ্ছে, কিন্তু এখানে কয়েকটা পা হাঁটলেই আরো বেশ কয়েকটা বাড়ি রয়েছে, খুব ছোট্ট জায়গাতে 4 তলা বাড়ি গজিয়ে গেছে, সেই নিয়ে কিন্তু আশেপাশে মানুষ অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু সেই অভিযোগের কোনো রকম গুরুত্বই দেওয়া হয়নি। তারাই প্রশ্ন তুলছেন যে আজকে এই বাড়িটা ভেঙে পড়েছে, তারপর চর্চা হচ্ছে, কলকাতা পুর সংস্থার পক্ষ থেকে লোক আসছে, বাড়ি ভাঙার কাজ চলছে, উদ্ধার কাজ চলছে, সবকিছু চলছে, কিন্তু এতদিন আগে কেন নজরদারি হয়নি, নজরদারির অভাব আগে কেন ছিল, সেই সমস্তটা নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে। অনেক ধন্যবাদ তোমাকে শর্মিষ্ঠা। আর এই নিয়ে স্থানীয় বিধায়ক তিনি কি বলছেন শোনাই আপনাদের। দেখো, আমাদের দেখে যেটা মনে হচ্ছে, আমি যা খবর পেলাম 12-13 বছর আগে বাড়িটা তৈরি হয়েছে, তো তারপরে এই বাড়িটা মেজর রিপেয়ারিং হচ্ছে। এবার রিপেয়ারিংয়ের জন্য যে রিকুইজিট পারমিশন সেটা নেয়নি, যারা করছে তাদের সেই টেকনিক্যাল নোহাউ আছে কিনা, একটা হরিয়ানা কোম্পানি নাকি এটাকে লিফট করার চেষ্টা করছে রিপেয়ারিং করার জন্য। যারা করাচ্ছে তাদেরকে 100% তাদের দায়িত্ব এটা, যে এইভাবে কেন সে রিপেয়ারিং উইদাউট কর্পোরেশনকে জানিয়ে করলো, উইদাউট টেকনিক্যাল নলেজ যে কোম্পানির নেই। আমরা কাগজপত্র আমি আনতে সবাইকে বলেছি, যে কোম্পানির সাথে এগ্রিমেন্ট হচ্ছে সেই কোম্পানিকেও রেসপন্সিবল করতে হবে।